পাকিস্তানের মতো দেশের পক্ষ থেকে আপনার ট্রাম্পকে মানে বাগাড়ম্বর করতে মানা করা হয়েছে। দ্বন্দ্বটা আসলে জেডি ভান্স এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই। আমেরিকার কাছে পাল্টা অর্থ দাবি করেছে যে তুমি ইরানের উপর হামলা চালানোর জন্য আমাদের ক্ষতি হয়েছে, সুতরাং তুমি এবং ইসরায়েল মিলে আমাদেরকে কম্পেনসেট করো এত। চর্চা ডিকোডে স্বাগত। পাকিস্তানে ইরান এবং আমেরিকার মধ্যে যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা, সেটা একরকম অনিশ্চিত। ট্রাম্প একরকম কথা বলছে, ইরান একরকম কথা বলছে। বিশ্বব্যাপী যে জ্বালানি পরিস্থিতি, সেটা এখনও অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আছে। এই সার্বিক বিষয় নিয়ে কথা বলবো চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খানের সঙ্গে। সেলিম খান, আপনাকে স্বাগত। এই যেটা আমি শুরুতেই বললাম যে এই যে অনিশ্চয়তার মধ্যে একটা আলোচনা চলছে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে উনি আবার ইরানে বোমা ফেলবেন। ইরানের স্পিকার বাগের গালিবাফ বলছেন যে তারা নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত। কিছুটা যে যুদ্ধ একটু কমেছিল বলে মনে হচ্ছে, সেটাকে আবার পুনরুদ্যমে শুরু হবে, আপনার কি মনে হয়? একটা উত্তেজনার পরিবেশ তো তৈরি হচ্ছেই। আমরা বারবার আমাদের আলোচনায় বলার চেষ্টা করেছি যে এইটা এমন একটা মানে আলোচনার ক্ষেত্র যেখানে দুই পক্ষের উপর মানে পরস্পরের উপর চাপের পরিমাণ, প্রেশার, অত্যন্ত বেশি প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছে। এবং এই বেশি প্রেশার ক্রিয়েট করতে গিয়ে কিন্তু যে আলোচনাটাই মাঝপথে অনিশ্চিত হয়ে পড়েছে। যে আমেরিকা বলছে যে তুমি যদি আমার শর্তে আলোচনায় বসো, আমার সঙ্গে একমত হও, আমাকে যদি বেটার ডিল দাও, তাহলে তোমার কোনো ধরনের সমস্যা হবে না বা যুদ্ধ এখানেই থেমে যাবে। অন্যদিকে ইরান কি বলছে যে আমি জানি, আমি তো হরমুজ আটকে দিয়েছি, আমি এর আগে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার দেশ ধ্বংস হয়েছে, তুমি যদি আমি যে শর্তগুলো দিয়েছি এই শর্ত যদি মানতে রাজি থাকো, তাহলে আমরা আলোচনার টেবিলে বসতে পারি। তো দুই পক্ষের এই যে মানে পারস্পরিক একটা হচ্ছে বিরাট পরিমাণ অনাস্থা আমেরিকার প্রতি আপনার ইরানের নেতৃত্বের, কারণ তারা দুইবার ধোঁকা খেয়েছেন। এই দুইবার ধোঁকা খাওয়ার পরে তৃতীয়বারও তারা ধরেন জেডি ভান্সের মতো একজন ঊর্ধ্বতন মার্কিন কি বলবো কর্মকর্তার সঙ্গে, যিনি ভাইস প্রেসিডেন্ট, এই পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে বৈঠকেও সেইখানে তারা সফল হননি। এইখানে আপনার একটা কথা খুব, আপনি যে স্পিকার গালিবাফের কথা বলছিলেন, গালিবাফ এবং এর আগে যে মিটিংটা হলো পাকিস্তানে ইসলামাবাদে, সেখানে জেডি ভান্সের মুখোমুখি বসছিলেন কিন্তু গালিবাফ তাকে বলেছিলেন যে জেডি ভান্স প্রথম শুরু করেন যে আমরা এখানে খোলা মন নিয়ে গুড ফেথ, উনি ইউজ করেছেন গুড ফেথ এ আসছি, আশা করি আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারবো, ঠিক আছে। তখন গালিবাফ তার জবাবে বলছিলেন যে আমেরিকার কাছে আমরা প্রত্যাশা করি প্রথম কাজ হবে যে আমেরিকা আমাদেরকে আস্থা নিতে পারবে বা আমাদের আস্থা অর্জন করতে পারবে, এইটাই আপনার কাছে আমাদের একমাত্র প্রত্যাশা। তো আপনি দেখেন যে দুই পক্ষই মানে কথার পার্থক্য কি পরিমাণ। একজনকে বিশ্বাসই করে না, তো বিশ্বাস যে করে না তার সঙ্গে কি আলোচনা চলে? তারপরেও কিন্তু আলোচনার একটি ক্ষেত্র তৈরি হচ্ছে। পাকিস্তানের মতো দেশের পক্ষ থেকে আপনার ট্রাম্পকে মানে বাগাড়ম্বর করতে মানা করা হয়েছে। আপনি এই যে ট্রাম্প কিন্তু নানা জায়গা থেকে তিনি অনেকটা একঘরে হয়ে পড়ছেন। যেরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আপনি জানেন যে কিছুদিন আগে যে একজন মার্কিন বৈমানিক নিখোঁজ হয়েছিলেন, সেই বৈমানিক নিখোঁজ হওয়ার পরে তাকে উদ্ধার করার জন্য একটা বিশেষ অভিযান চালানো হয়েছিল, নেভি সিল অভিযান চালানো হয়েছিল। এই অভিযানের সময় বলা হচ্ছে, এবং এটা ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট, আমি কোনো জায়গা থেকে উদ্ধৃত করছি না, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট, যে ওই যে আলোচনায় যে সামরিক কমান্ডাররা যে আলোচনায় বসেছিলেন সেখানে তারা ট্রাম্পকে কিছু জানাননি, এবং ওই অভিযানের সময়ও তারা ট্রাম্পকে কিছু জানাননি। অথচ এইরকম সময় কিন্তু কমান্ডার ইন চিফ আমেরিকান আর্মি বলি, মানে আমেরিকার যে সশস্ত্র বাহিনী,
আর্ম ফোর্সের কমান্ডার ইন চিফ কিন্তু প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে সবসময় এই ধরনের জিনিসে একেবারে উনি সার্বক্ষণিক নজরদারি থাকে তার, বা তিনি সবসময় অভিহিত থাকেন যে কি ঘটতে চলছে, বা কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন হলে সেটা দেন। এই ক্ষেত্রে কিন্তু তারা ট্রাম্পের কোনো মানে ইয়েই নেননি, তো ট্রাম্পকে অভিহিতও করেননি, ট্রাম্পের পরামর্শ নেননি। যারা দু একবার যে মানে জানানোর সেটুকু জানিয়েছেন, কিন্তু পুরোপুরি এই মিটিংয়ে বা এই ধরনের মিটিং হয়েছে এইসব কিছুতে তারা ইনভলভ করেননি। মানে সেক্ষেত্রে কি তাহলে মানে মার্কিন সশস্ত্র বাহিনী কি মানে ট্রাম্পের নিয়ন্ত্রণে নেই, এই প্রশ্নটা কি উঠে আসে? আপনার সশস্ত্র বাহিনী নিয়ে, সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে নেই, এটা আমেরিকার মতো দেশে এটা হওয়া অসম্ভব একটা কথা। কারণ তারা এখনো পর্যন্ত অত্যন্ত বাহিনী হিসাবে পেশাদার, এবং তারা মনে করেন যে যাই ঘটুক না কেন রাজনৈতিক নেতৃত্বের হাতেই আপনার এই আর্মির বা সশস্ত্র বাহিনীর সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনীতিকদের হাতেই থাকবে। আপনি পিটার হেগসেথ, যিনি যুদ্ধমন্ত্রী বা ওয়ার সেক্রেটারি বলা হয়, যে যুদ্ধমন্ত্রী, তিনি এই রকম ইরানের সঙ্গে এত বড় একটা কনফ্লিক্ট চলার সময় তিনি সরাসরি মানে সেনাপ্রধান না, মানে তাদের কম্বাইন্ড ডিফেন্স ফোর্সের যে প্রধান ছিলেন তাকে, চিফ অফ স্টাফ, তাকে তিনি বরখাস্ত করে দিলেন এক কথায়। ৭২ জন সেনা কর্মকর্তাকে তিনি বাধ্যতামূলক অবসরে বা বরখাস্ত করেছেন। এই রকম একটা চিত্র এর মধ্যে কিন্তু আপনার আর্মির মধ্যে কিন্তু এক ধরনের অসন্তোষ তৈরি করেছে। যেরকম আর্মি এর মধ্যে একজন কর্মকর্তা আছেন যার নাম ড্রিক্সেল, তিনি জেডি ভান্সের খুব ঘনিষ্ঠ বা সহপাঠী ছিলেন, তারা একই সঙ্গে বন্ধুত্ব আছে। তার সঙ্গে হেগসেথের প্রচণ্ড ধরনের মানে দ্বন্দ্বটা তীব্র, এবং এই দ্বন্দ্বের কারণে কিন্তু তার মাসুল দিচ্ছেন কিন্তু আপনার বড় বড় ও কর্মকর্তারা। আপনাকে মনে রাখতে হবে পিট হেগসেথ কিন্তু তিনিও মার্কিন সেনাবাহিনীতে ছিলেন, এবং মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ মেজর পদমর্যাদা পর্যন্ত উঠে আসছিলেন। আর এইখানে তিনি যাকে বরখাস্ত করছেন তিনি একজন 4 স্টার জেনারেল। তো 4 স্টার জেনারেলের সম্পর্কে সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, এবং যে আপনার ডোনাল্ড ট্রাম্পও এটাকে মেনে নিচ্ছেন। এইটা এক ধরনের মানে বলা হয়ে থাকে যে ট্রাম্পের এখনো পর্যন্ত আস্থা হেগসেথের উপর আছে। হেগসেথ যে কোনোভাবে ওই যে ড্রিক্সেল যিনি, তাকে সরাতে চান, এবং এই জেডি ভান্সকে তিনি এইখান থেকে এই আর্মির বিষয় থেকে, নাক গলানোর জায়গা থেকে তিনি একেবারে দূরে সরাতে চাচ্ছেন। ফলে দ্বন্দ্ব তো একটা মানে দ্বন্দ্বটা আসলে জেডি ভান্স এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই। এই দ্বন্দ্ব কিন্তু এর আগের জমানায়ও ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু মানে ট্রাম্পের অনেক বিষয়ে একমত হননি, এবং তিনি মাইক পেন্স ছিলেন ট্রাম্পের প্রথম তিনি ভাইস প্রেসিডেন্ট। তো এই ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু কথা বলতেন না বা চুপ থাকতেন, কিন্তু সম্মতি দিতেন না। যে ট্রাম্পের সব কথায় সুর মেলানোর জায়গায় তিনি থাকতেন না। এইখানে এদিকে যুদ্ধ নিয়ে ট্রাম্প বলছেন যে খুব শীঘ্রই চুক্তি হবে, যুদ্ধবিরতি বাড়ানো অসম্ভব। আর ইরানের কথা একটাই, যে যতক্ষণ ব্লকেড না তুলবে আলোচনায় তারা বসবে না। এই যে মানে একটা পাল্টা চাপ, এবং মানে কোথাও যে কি মনে হচ্ছে যে মানে এই যুদ্ধ তো বিশ্ব রাজনীতিতেই একটা বড় ধরনের মানে নাড়াচাড়া দিয়েছে। এটা আসলে আমেরিকা না, ইরানই একটা মূল নিয়ামক শক্তি হয়ে উঠছে মানে এই সাম্প্রতিক এই যুদ্ধের কারণে। আমেরিকা গত 28 ফেব্রুয়ারি যেদিন ইসরায়েল এবং আমেরিকা পুরোপুরি অনৈতিকভাবে এবং সম্পূর্ণ সব রীতি বিরুদ্ধে গিয়ে আলোচনা চলাকালে ইরানের উপর যেদিন থেকে হামলা করেছে সেদিন থেকেই কিন্তু আপনার ইরান মানে কি বলবো আপার হ্যান্ডে চলে গেছে। ইরানের এর উপর নিয়ন্ত্রণ কিন্তু ইরানের হয়ে গেছে। কেন? কারণ আপনি হামলা করেছেন কেন? ইরান জয় করার জন্য বা ইরানকে পরাভূত করার জন্য। তো ইরান পরাভূত হয়নি, ইরানকে আপনি জয়ও করতে পারেননি। তাহলে আপনি কি পেরেছেন? 40 দিন যুদ্ধ করেছেন, আপনি অজস্র
বোমা হামলা চালিয়েছেন, মানে পুরো তেহরান নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, তারপর এই ইরানের একাধিক শহর আপনি ধ্বংস করেছেন, কিন্তু তাতে তো আপনি কিছু অর্জন করেননি। বরং এই এর ফলে অর্জন কী ছিল, যে জিনিস আমেরিকা কখনো কল্পনা করতে পারেনি, যে ইরান পাল্টা মধ্যপ্রাচ্যের বা তার প্রতিবেশী দেশগুলোতে হামলা করতে পারে এবং মার্কিন বেজে হামলার নামে সেখানকার যে আমেরিকার যে অর্থনৈতিক স্বার্থ যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে হামলা চালাবে, এইটা মানে আমেরিকাকে একেবারে মানে অবাক করে দেয়া না, তারা একটা বোকা সেজে গেছে। এটা যেমন সর্বশেষ এই হামলাগুলো চলার পরপরই কিন্তু মানে একদম শেষ পর্যায়ে এসে কিন্তু হরমুজ ব্লকেটটা কিন্তু একদম ইরান কিন্তু প্রথম দিন থেকে করেনি। আপনি দেখবেন হরমুজ ব্লকেট হয়েছে কিন্তু একদম শেষের দিকে এসে, এবং ইরান এটা জানতো যে হরমুজ প্রণালী বন্ধ করলে কি হবে, এবং হরমুজ বন্ধ করার ফল যে সারা বিশ্বে কি ধরনের পড়ছে সেটা কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে বা সারা বিশ্ব বুঝে গেছে, আর ইরানের গুরুত্বটা বুঝে গেছে। এই গুরুত্ব বোঝার পরে ইরানের পক্ষ থেকে আর পিছিয়ে আসার কি বলবো সম্ভাবনা খুবই কম, কারণ তার পেছনে তার পাবলিকের একটা প্রেশার আছে। কারণ ইরানের জনগণ জানে যে আমাদের জনগণ 2000-এর উপরে মানুষ প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ ঘরবাড়ি ধ্বংস হয়েছে, স্থাপনা ধ্বংস হয়েছে। এই ধ্বংসের পরে ইরান যেটুকু অর্জন করেছে, এই যে অর্জন, যে আমার যে ব্যথা, এই ব্যথা হরমুজ বন্ধ করে দিলে এই ব্যথার তুমিও বুঝবে সারা দুনিয়া, তো সেই ব্যথার জায়গা থেকে যদি ইরান সরে আসে তাহলে ইরানের রেজিম টিকতে পারবে কিনা, ইরানের যে বর্তমান শাসক গোষ্ঠী টিকতে পারবে কিনা সন্দেহ আছে। ফলে ইরানের পক্ষে কোনোভাবেই ওই যে আমেরিকার ব্লকেড না তুললে সে সরবে না, বা সে হরমুজে চলাচল করতে গেলে তার কথা অনুযায়ী চলতে হবে, এটা আসলে একটা ভবিতব্যই হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে আপনার আরও অন্যরকম নানা খেলা চলছে, যে সৌদি যিনি প্রধানমন্ত্রী বা আপনার যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS নামে যিনি পরিচিত, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। শি জিনপিং তখন মানে আপনার বলেছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হোক। এই উন্মুক্ত করে দেওয়ার পর তিনি কিন্তু ইরানকে উদ্দেশ্য করে বলেননি বা ইরানের নাম করে বলেননি। তিনি হরমুজ উন্মুক্ত করে দেওয়া মানে কিন্তু আগে আমেরিকা উন্মুক্ত করবে, তারপরে কিন্তু ইরান উন্মুক্ত করবে। বিষয়টা দাঁড়িয়েছে এই রকম জায়গায়। তবে নিউ ইয়র্ক টাইমসে একটু বলি, যে নিউ ইয়র্ক টাইমসে একটা খবর খুব মানে জোর দিয়ে বলা হচ্ছে যে আসলে ভেতরে ভেতরে কিছু আলোচনা হচ্ছে, যেটা হয়তো বা মানে ইসলামাবাদে শেষ মুহূর্তে গড়াতে পারে, এবং সেক্ষেত্রে যেটা সম্ভাবনা সেটা হয়তো যুদ্ধবিরতিটা আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাড়তে পারে। একটা বিষয় গতকালকে চর্চা.com-এ এই বিষয়ে একটা বিশ্লেষণও গিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত তারা এক ধরনের চাপ দিচ্ছে মার্কিন প্রশাসনকে, যে ডলার নিয়ে তাদের আর চলছে না, তারা এখন ইউয়ানের দিকে হয়তো চীনের ইউয়ানের দিকে চোখ ফেরাবে। মানে এই দিক থেকেও যদি আমি ধরি তাহলে তো ওয়াশিংটনকে আসলেই মানে ইরান একটা এসকেলেশন ট্র্যাপে ফেলেছে। অবশ্যই, মানে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রথম যে এই যে ইউএইর সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে তার খরচ কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে, বরং বেড়েছে, ঠিক আছে, কিন্তু তার কিন্তু এখন আর ইনকাম নেই, কারণ তার তেল বিক্রি বন্ধ। আগে যে তেল গ্যাস বিক্রি থেকে প্রতি মুহূর্তে টাকা ঢুকতো, সেই টাকার ফ্লোটা কিন্তু একেবারেই কমে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরে এই টাকার ফ্লো কবে আসবে কেউ জানে না, এটা একটা। 2, আপনার হয়তো মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যে উপসাগরীয় যুদ্ধ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমেরিকার যে ব্যয় হচ্ছে এই ব্যয় আরব দেশগুলো বহন করবে। এই ক্ষেত্রে যদি বহন করতে হয়, কারণ অলরেডি বলা হচ্ছে যে প্রতিদিন $2 বিলিয়ন করে আমেরিকার অন অ্যান অ্যাভারেজ, এটা খুবই একটা মানে কম সম করে ধরা হিসাব, সেক্ষেত্রে $800 বিলিয়ন কিন্তু মানে $80 বিলিয়ন কিন্তু তার ব্যয় হয়ে গেছে, 8,000 কোটি ডলার। তো এই পরিমাণ ডলার যদি আপনার সৌদি আরব বা ইউএই, কুয়েত, কাতার, বাহরেইন, ওমান এদের কাছ থেকে তোলা হয়, জর্ডান এদের কাছ থেকে তোলা হয়, তাহলে তো এদের নিজেদের কিছু থাকবে না। তারপর হচ্ছে এদের প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত। এই যে প্রত্যেকের তেলের স্থাপনা থেকে শুরু করে গ্যাসের স্থাপনা প্রত্যেকটা আক্রান্ত। ফলে এদের জন্য বাড়তি পয়সা প্রয়োজন। হ্যাঁ, এদের যে জমা টাকা নেই সেটা না, এই জমা টাকাও কিন্তু আমেরিকানদের হাতে, সে চাইলেই কিন্তু আনতে পারবে, বিষয়টা এমন না। কিন্তু এই যে রিকনস্ট্রাকশনের কাজটা করবে,
সেই কাজটাও কিন্তু তার জন্য তার কিন্তু অর্থের প্রয়োজন। সেই জন্য কিন্তু সে আমেরিকার কাছে পাল্টা অর্থ দাবি করেছে যে তুমি ইরানের উপর হামলা চালানোর জন্য আমাদের ক্ষতি হয়েছে, সুতরাং তুমি এবং ইসরায়েল মিলে আমাদেরকে কম্পেনসেট করো এত। এটা হচ্ছে একটা বাড়তি চাপ, যাতে আমেরিকা কোনো এক পয়সাও তার কাছে না চাইতে পারে। কারণ তাকে দেশটা সে যে পথে নিয়ে যাচ্ছিল, এবং তারা প্রত্যেকে হয়তো ভেবেছিল যে আমেরিকা এই ইরানকে হেলায় হারিয়ে দেবে। সেই যে হেলায় হারাতে পারেনি, এবং আপনার এই যে বলা হয় যে ইসরায়েলের পরে যে দুটো দেশের হয়তো প্রত্যক্ষ অথবা পরোক্ষ কিংবা মৌন সম্মতি ছিল, সেই দুটো দেশ হচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই দুটো দেশের এই যে মৌন সম্মতি, এতে এইটা কিন্তু ইরান অনেক বেশি চটেছে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন ওমান, কাতার, এদের ভূমিকা কিন্তু ওদের তুলনায় আলাদা। তারা এই যুদ্ধে অংশ হতে চায়নি, দেশ হিসাবে ছোট, হিসেবে ছোট, সব হিসাবে। ফলে তারা এইটাতে কি ক্ষতি হবে তারা বুঝতো, মানে আগেভাগেই তারা অনুভব করতে পেরেছিল। কিন্তু এইখানে যখন আপনার ইউএইর মতো একটা দেশ, সে যখন অনেক পরে হলেও অনুভব করেছে যে আমেরিকার এই হামলা কী পরিমাণ ক্ষতি হয়, সে তখন তাদেরকে আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী যাকে বলে যে বেসেন্ট, তাকে বলে আসছে যে ভাই আপনার আমি ডলারের সবার কাছে তেল বেচতে পারবো না, আমি যদি পারি ইউয়ানে যদি কেউ আমার কাছ থেকে তেল কেনে বা গ্যাস কেনে, তাহলে আমরা সেই পয়সায় লেনদেন দেব। এটা তারা আসলে পেট্রো ডলারকে হুমকি দিয়ে আসছেন, এবং এটি হচ্ছে মূল কথা। কারণ পেট্রো ডলার যদি ডলার দিয়ে কেউ পেট্রোল না কেনে, পেট্রো ডলার অর্থ হলো যে ডলার দিয়ে পেট্রোল কিনতে হবে, মানে খনিজ তেল, সেটা পেট্রোল হোক, ডিজেল হোক বা যে কোনো, সেটা কিনতে হবে। সেইটা যদি আপনার বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকার অর্থনীতির কিন্তু আজকের যে শক্তি নিয়ে সে টিকে আছে, পৃথিবীতে যে দাপট দেখাচ্ছে, সেই দাপট আসলে থাকাটা খুব কঠিন। ধন্যবাদ সেলিম খান। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নিয়ে আবারও বিশ্লেষণ, নতুন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও আমরা সামনে আসবো। ততক্ষণ চর্চার সঙ্গে থাকুন এবং আপনার মতামত চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানান।